আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ওয়ান্ডারফুল ইউ। এটি মূলত একটি স্পোর্টস ড্রামা মুভি, যেখানে এমন কয়েকজন অপদার্থ ছেলেকে দেখানো হয়েছে যাদের স্বপ্ন ছিল দেশ সেরা বাস্কেটবল প্লেয়ার হওয়ার, কিন্তু তারা ছিল সমস্ত টিমের চাইতে একদম পিছিয়ে। আর এক পর্যায়ে তাদের দায়িত্ব এসে পড়ে এমন একজন কোচের উপর, যে কিনা অতীতে একজন প্রফেশনাল কোচ হলেও বর্তমানে তার একটি হাত ভাঙা ছিল। আর তার এই ভাঙা হাতের জন্য তাকে প্রত্যেকটি জায়গাতে হতে হতো অপমানিত এবং লাঞ্ছিত। তবে তার মনোবল ছিল অনেক বেশি দৃঢ়, আর সে ছিল বাস্কেটবল খেলায় খুবই দক্ষ। এরপর ঘটনাক্রমে তার উপরই দায়িত্ব এসে পড়ে সেই অপদার্থ বাস্কেটবল টিমের, যে টিমের প্রত্যেকটি মেম্বারই ছিল নিজেদের জীবন নিয়ে নানা সমস্যায় জর্জরিত, আর বাস্কেটবল খেলা সম্পর্কে তারা কিছুই বুঝত না। তারপরও সেই কোচ এক পর্যায়ে তার ভাঙা হাত নিয়েই এই অপদার্থ টিমটিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আন্তর্জাতিক টিমে যাওয়ার। তবে পরবর্তীতে আসলে কি ঘটেছিল? এই কোচ কি তার এই অপদার্থ টিমকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে পেরেছিল? আর এই অপদার্থ ছেলেগুলো নিজেদের স্বপ্ন পূরণ করে শেষ পর্যন্ত কি দেশ সেরা খেলোয়াড় হতে পেরেছিল, নাকি মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত স্বপ্ন? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ মুভিটিতে। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের খেলোয়াড়দের মুভির গল্প দেখে থাকি, কিন্তু আজকের এই গল্পটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং আপনাকে শেখাবে সত্যিকারের বন্ধুত্বের আসল মানে। তাহলে চলুন ঘুরে আসা যাক অপদার্থ এক বাস্কেটবল টিমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা একটি বাস্কেটবল কোর্ট দেখতে পাই। যদিও এখন একদম সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু এখনো এখানে দুজন ছেলে মিলে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। আর তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা আসলে বাস্কেটবলের প্রতি কতটা ডেডিকেটেড। এখানে একটি ছেলের নাম হচ্ছে চ্যান। সে কলেজে ভর্তি হওয়ার পর নতুন শহরে এসেছে, আর আসার সাথে সাথে সে তার প্রিয় বাস্কেটবলের কোর্ট দেখে খেলতে নেমে পড়েছে। মূলত তার এই কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য কোচ কিনের কাছে প্র্যাকটিস করার সুযোগ পাওয়া, কারণ কোচ কিন অনেক পপুলার একজন কোচ, আর সে বাস্কেটবল খেলাতে খুবই প্রফেশনাল। তাই প্রায় প্রত্যেকটি বাস্কেটবল প্লেয়ারই তাকে কোচ হিসেবে চায়। তো এবার পরের দিন চ্যান যখন কলেজে আসে, তখন ক্লাস শেষ হলে সে তার একজন ক্লাসমেট ইয়ানকে ডাক দেয়, আর সে ইয়ানকে একটি আপেল দিয়ে বলে, তুমি চাইলে আপেলটি খেতে পারো, এতে প্রচুর পরিমাণে ভিটামিন পাবে। চ্যান মূলত ইয়ানের সাথে বন্ধুত্ব করতে চাইছিল, তাই সে ইয়ানের সাথে কথা বলার বিভিন্ন অজুহাত খুঁজতে থাকে। আসলে ইয়ান হচ্ছে একজন বাস্কেটবল চ্যাম্পিয়ন। এরপর চ্যান তখন ইয়ানকে নিজের পরিচয় দেয় এবং ইয়ানের কাছে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ান কোনো কথা না বললে চ্যান বলতে শুরু করে, আমি গতকাল তোমাদের বাস্কেটবল খেলা দেখেছি, তুমি কিন্তু অনেক ভালো খেলতে পারো। চ্যানের একথা শুনে ইয়ান বুঝতে পারে যে চ্যান হয়তো বাস্কেটবল খেলার জন্যই তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। তাই সে চ্যানের দেয়া আপেলটি চ্যানকে ফিরিয়ে দিয়ে চলে যায়। চ্যান তাকে বারবার পেছন থেকে ডাকলেও সে কোনো কথাই শুনতে চাইছিল না। এরপর চ্যান সোজা চলে আসে বাস্কেটবল প্র্যাকটিস হলে, যেখানে সবাই বাস্কেটবল প্র্যাকটিস করছিল। চ্যান তখন বাহিরে দাঁড়িয়ে থেকে তাদের প্র্যাকটিস দেখছিল, আর সে বারবার চেষ্টা করছিল প্র্যাকটিস হলের ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তার অনুমতি না থাকায় সে ভেতরে যেতে পারে না। এরপর চ্যান এখানে তার কয়েকজন ব্যাচমেটদের ভেতরে গিয়ে প্র্যাকটিস করতে দেখে। সে তখন সবাইকে রিকোয়েস্ট করে যে তারা যেন তাকে একটু ভেতরে নিয়ে যায়, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। তবে সর্বশেষ সেখানে ইয়ান চলে আসলে চ্যান তখন ইয়ানকে রিকোয়েস্ট করে যাতে করে সে তাকে একটু প্র্যাকটিস হলের ভেতরে নিয়ে যায়, কিন্তু ইয়ানও তার কোনো কথার পাত্তা না দিয়ে সে একাই প্র্যাকটিস হলের ভেতরে গিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়, যেখানে লেখা ছিল বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ। এটা দেখে চ্যান অনেক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। চ্যান মূলত তাদের এই শহরে নতুন হয়, কেউই তাকে পাত্তা দেয় না। এরপর দেখা যায় চ্যান যে বাস্কেটবল খেলতে পারে এবং এটা তার খুবই পছন্দের একটি বিষয়, সে সেটা মাইকিং করে পুরো কলেজে প্রচার করতে থাকে। আর সে সকলের কাছে অনুরোধ করতে থাকে যে কেউ যেন তাকে একবার বাস্কেটবল খেলার সুযোগ করে দেয়, তাহলে সে তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর কেউ তাকে বাস্কেটবল খেলার সুযোগ করে দিলে সে অবশ্যই তাদের বিশ্বাসের মর্যাদা রাখবে। সে দেখিয়ে দেবে যে সে আসলে কতটা ভালো বাস্কেটবল খেলতে পারে। এবার প্র্যাকটিস শেষ করে ছেলেমেয়েরা সবাই একসাথে বেরিয়ে আসে। এদিকে চ্যান সেখানে একটি সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে লেখা আছে, আমাকে শুধুমাত্র একটা বার খেলার সুযোগ দাও, আমিও তোমাদের সঙ্গে বাস্কেটবল খেলতে চাই। প্রথমে তো সবাই এটা দেখে হাসাহাসি করতে শুরু করে। এবার কিছুক্ষণ পরে বাস্কেটবল টিমের প্লেয়ার ডস সেখানে চলে আসে, আর সে চ্যানকে এখানে অনেক আজে বাজে কথা বলতে থাকে, এমনকি সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চ্যান তারপরও তাদের কাছে বারবার অনুরোধ করতে থাকলে
তারা সবাই চ্যানকে একবার সুযোগ দেওয়ার জন্য রাজি হয়। তারা চ্যানকে বলে, তুমি যদি শুধু আমার সঙ্গে খেলে আমাকে হারাতে পারো তাহলে তোমাকে আমরা আমাদের টিমে নিয়ে আসব। আসলে ডজের বিশ্বাস ছিল যে চ্যান তার সাথে কোনোদিনও পেরে উঠবে না। তবে চ্যান সঙ্গে সঙ্গে তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। সে সময় নষ্ট না করে বাস্কেটবল খেলার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরপর তাদের দুজনের ভেতর শুরু হয় হাড্ডাহাড্ডি বাস্কেটবল লড়াই। তারা দুজন কিন্তু কেউ কারো চাইতে কম ছিল না। তবে ডজ চ্যানের চাইতে অনেকটাই লম্বা ছিল, তাই তার ধারণা ছিল যে সেই জিতবে। কিন্তু ডজের এই ধারণা কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায়, কারণ চ্যান ডজের একদম কাছ থেকে বল নিয়ে পয়েন্ট করে দেয় একদম বাস্কেটের মধ্যে। ফলে চ্যান জিতে যায়। আর চ্যানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়, আর তারা হাততালি দিয়ে চ্যানকে অ্যাপ্রিশিয়েট করতে থাকে। কিন্তু এতে ইয়ান খুব একটা খুশি হয় না। তবে এদিকে চ্যানের খেলা দেখে ডজও বেশ ইমপ্রেস হয়ে যায়। তাই ডজ তাদের টিমে চ্যানকে মেনে নিলেও ইয়ান মানতে পারছিল না। তাই ইয়ান চ্যানকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে চাইলে চ্যান তখন ইয়ানের দিকে একটি বল ছুড়ে দিয়ে বলে, তুমি একবার আমার সঙ্গে একটু খেলে দেখো, আশা করি আমাকে তোমারও ভালো লাগবে। কিন্তু ইয়ান তখন তাকে বলে, তোমার সঙ্গে খেলবো আমি? তোমার তো কোনো যোগ্যতাই নেই, তাই তোমার সঙ্গে আমার খেলার কোনো প্রয়োজনই আসে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তবে ঠিক তখনই ইয়ানদের কোচ কিন সেখানে চলে আসে। কিনকে দেখে সবাই দ্রুত কিনের দিকে ছুটে চলে যায়। সবাই কিনকে অনেক সম্মান করে, কারণ কিন অনেক প্রফেশনাল একজন কোচ। তার হাতে এই কলেজ ক্যাম্পাসের বাস্কেটবল প্লেয়ারদের ট্রেনিং দেয়া হয়। তো এবার কিন সবাইকে ব্যায়াম করতে বললে সবাই যার যার পজিশনে চলে যায়। আর এমন সময় চ্যান কিনের কাছে এসে তাকে তার পরিচয় দেয়। সে বলে যে সেই কলেজে নতুন এসেছে আর বাস্কেটবল খেলা তার নেশা। তাকে যেন কিন একবার তার টিমে সুযোগ দিয়ে দেখে। তবে কিন তখন তাকে শুধুমাত্র এইটুকু বলে, তুমি ব্যায়ামের দিকে বেশি মনোযোগ দাও, খেলা যদি পারো তাহলে অবশ্যই খেলতে পারবে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই বলে কিন সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায়। কিনের আসলে একটি হাত ভাঙা ছিল, সে এক হাত দিয়ে তার পুরো টিমটিকে পরিচালনা করত। এদিকে দেখা যায় পুরো টিম এখন প্র্যাকটিসে ব্যস্ত। শারীরিক ব্যায়াম করায় আসলে তারা সবসময় এগিয়ে থাকে, কারণ তারা চিন্তা করে তাদের টিমকে বড় কোনো একটা জায়গায় যেতেই হবে, ভালো একটা পজিশনে তাদের স্কুলকে দাঁড় করাতেই হবে। আর এটা তারা করতে পারবে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাস্কেটবল খেলায় উইনার হতে পারলে। আর তাদের স্কুলে প্রতি বছরই অনেক বড় করে বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, তাই সবাই এখন সেই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছিল। এবার পরের দিন সবাই যখন প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস হলরুমে চলে আসে, তখন সেখানে সবার সঙ্গে চ্যানকেও দেখা যায়। অর্থাৎ কিন তার টিমে চ্যানকে খেলার সুযোগ করে দিয়েছে। এবার কিছুক্ষণ পর দেখা যায় প্রথম পয়েন্ট না করতে পারলেও চ্যান বেশ ভালো খেলছিল। তবে পরবর্তীতে চ্যানের পারফরমেন্সে সবাই অবাক হয়ে যায়, কারণ চ্যান পয়েন্টের দিক থেকে তাদের সবাইকেই হারিয়ে দিয়েছিল। এবার প্র্যাকটিস শেষ হলে কোচ বাঁশি বাজিয়ে খেলা শেষ করে দেয়, আর সে ডজদেরকে খেলার বিভিন্ন কলাকৌশল নিয়ে বকাঝকা করতে থাকে। কোচ এখানে রেগে গিয়ে বলে, আমি তোমাদেরকে প্রত্যেকটি স্টেপ খুব ভালোভাবে শিখিয়েছি, তবুও দেখো নতুন ছেলেটি তোমাদের চাইতে কত ভালো খেলছে। তোমরা তো ওর কাছে কিছুই না, ও তোমাদেরকে টেক্কা দিয়ে পয়েন্ট করে চলেছে। আর আমি শুনেছি তোমরা নাকি ওকে আমাদের টিমে মেনে নিতে পারছো না। এমনটা একজন ট্যালেন্টেড প্লেয়ারের সাথে তোমরা কেন করছো? তোমাদের উচিত তাকে সাহায্য করা এবং তার কাছ থেকে কিছু শেখা। কোচের এসব কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। মূলত কিন আসলে খুব স্ট্রিক্ট একজন কোচ ছিল। সে একবার রেগে গেলে তার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারত না। এরপর কোচ যখন চ্যানের কাছে আসে, চ্যান তখন তাকে মন থেকে ধন্যবাদ জানায়। কিন্তু কোচ তার ধন্যবাদ ভালোভাবে গ্রহণ না করে তাকে থামিয়ে দেয়। অর্থাৎ সে সবসময় এমন শক্ত হয়ে প্রত্যেকটা প্লেয়ারের কাছেই থাকতে চায়, কিন্তু তার মনটা ছিল ভীষণ নরম। এরপর কোচ সবাইকে আজকের মতো ছুটি দিয়ে দেয়। এবার কিছুক্ষণ পর হোস্টেলের সুপারভাইজার চ্যানকে তার রুম দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। কিন্তু সে এসে দেখে রুমের বাকি মেম্বাররা তাদের ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করে গান গাইছে। আর যখন তারা সুপারভাইজারকে দেখতে পায়, তখন তারা সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। তারা দ্রুত যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এবার সুপারভাইজার চ্যানকে তার রুম দেখিয়ে দেয়। চ্যানকে এখন থেকে ডজের রুমে বেড শেয়ার করে থাকতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে রয়েছে একটু আলাদা এক্সাইটমেন্ট। তবে সেই এক্সাইটমেন্ট হোক আরো বেশি স্মার্ট আর সেফ, যেখানে খেলাটা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ এনজয় করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার অনুমান কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ এবং রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এটা শুধুমাত্র শুরু।
আসল জিনিসটি পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। আর অবশ্যই প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরো চমক। তো চ্যান তার আশেপাশে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে ফেলে। আর পরের দিন প্র্যাকটিস হলে চ্যান প্র্যাকটিস করতে আসলে ইয়ান আজকে তার সঙ্গে বাস্কেটবল প্র্যাকটিস করে। দেখা যায় তারা দুজনই বেশ ভালো প্র্যাকটিস করছিল। আর ইয়ানের খেলা দেখে চ্যান তখন খুশি হয়ে তার কাছে এসে বলে, তুমি আসলেই খুব ভালো। কিন্তু দেখা যায় চ্যানের এই প্রশংসা ইয়ান খুব একটা ভালোভাবে নেয় না এবং আবারও তার কথায় কোনো পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু চ্যান আবারও ইয়ানের কাছে ছুটে আসে আর তার সঙ্গে কথা বলে হাত মেলানোর জন্য। কিন্তু ইয়ান আসলে চ্যানের সঙ্গে কোনো প্রকার কথাই বলতে চাইছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে চ্যান কিছুতেই বুঝতে পারছিল না যে ইয়ান তার সঙ্গে কেন এমন করছে। তারা যেহেতু একই টিমে খেলছে, তাহলে এখন তাদের সবার একসঙ্গে মিলেমিশে থাকাটা খুবই জরুরি। কারণ টিম মেম্বারদের বন্ডিং ভালো না থাকলে কোনো টিমই ভালো কিছু করতে পারবে না। তো চ্যান তখন ছুটে যায় তাদের টিমের আরেকজন মেম্বার জিনের কাছে। আর সে তাকে বলে, ইয়ান আমার সঙ্গে এমন আচরণ করছে কেন? আমার সঙ্গে ওর আসলে এত কিসের শত্রুতা? জিন তখন তাকে বলে, ইয়ান একজন ট্যালেন্টেড প্লেয়ার, আর আমাদের মাঝে সবচাইতে ভালো পারফরমেন্স একসময় ওই করত, তাই ওর একটু ইগো থাকবেই, এটাই স্বাভাবিক। এবার চ্যান যখন সেখানে চুপচাপ বসেছিল, ঠিক তখনই সেখানে ডজ এসে তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ডজ আজকে তাদের টিম থেকে চ্যানকে সরে যেতে বলে, কারণ চ্যানের জন্যই তাদের কোচ তাদেরকে সেদিন অনেক বকাবকি করেছিল। তবে চ্যান তখন ডজকে বলে যে সে কোনোভাবেই এই টিম ছেড়ে যাবে না, সে নিজেকে প্রমাণ করতে চায়, সে বাস্কেটবল খেলতে চায়। ডজ তখন রাগ করে তার দিকে একটি বল ছুড়ে মারে। চ্যানের এবার ভীষণ রাগ হয়, ফলে তাদের দুজনের মধ্যে সেখানে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু এমন সময় সেখানে কোচ চলে আসে, আর সে দেখতে পায় যে চ্যান তাদের সবার সাথে ঝামেলা করছে। তবে চ্যান কোচকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তার কোনো দোষ নেই, ওরাই প্রথমে তাকে হিট করেছে। আর সে যখনই প্রতিবাদ করতে গিয়েছে তখনই সে এখানে চলে এসেছে। কিন্তু কোচ এবার চ্যানের কোনো কথাই শুনতে চায় না, বরং সে তাকেই অনেক বকাঝকা করে এবং সবাইকে শাস্তি দিয়ে মাঠে দৌড়ানোর জন্য পাঠিয়ে দেয়। তবে যেহেতু চ্যান কোনো অপরাধ করেনি, তাই চ্যান কোনোভাবেই যেতে চায় না। সবাই চলে যাওয়ার পর কোচ এসে তখন চ্যানকে বলে, তুমি যদি এই দৌড়ে সবার মাঝে টিকে থাকতে পারো, তাহলে তোমাকে আর টিম থেকে কেউ বাদ দিতে পারবে না, আমি সবাইকে শক্তভাবে বলে দেব। একথা শুনে চ্যান অনেক খুশি হয়, আর সে নিজেকে প্রমাণ করার জন্য মাঠে ছুটে যায় সবার সঙ্গে দৌড়ানোর জন্য। এবার কিছুক্ষণ পর এভাবেই দৌড়ানোর পর প্রথম রাউন্ডে যখন সবাই হাঁপিয়ে যায়, তখন দেখা যায় যে চ্যান সহজে হার মানছিল না। কোচ এতে চ্যানের উপর বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর কোচ সবাইকে আজকের মতো ছুটি দিয়ে দেয়। তবে এমন সময় কোচের কাছে চ্যান এসে বলে, আচ্ছা কোচ, আমার মধ্যে এমন কি সমস্যা আছে? আমি যদি বাস্কেটবল খেলতে পারি, তাহলে সবাই কেন আমাকে টিমে মেনে নিতে পারছে না? কোচ তখন বলে, এই টিমে টিকে থাকতে হলে আগে নিজেকে প্রমাণ করতে হবে, আর সেটার জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, তবেই হয়তো তুমি এই টিমে একদিন টিকে যাবে। এদিকে ক্লাস শুরু হলে টিচার তখন সবাইকে জানায় যে ইয়ান পদার্থবিজ্ঞানে সবার চাইতে খুবই ভালো করেছে, অর্থাৎ ইয়ান বাস্কেটবল খেলার পাশাপাশি সে খুবই মেধাবী স্টুডেন্টও ছিল। এদিকে চ্যান ইয়ানের এমন ভালো ফলাফল শুনে খুবই খুশি হয় এবং ক্লাস শেষে সে ইয়ানের কাছে এসে তাকে অভিনন্দন জানায়। কিন্তু চ্যানের এই গায়ে পড়ে কথা বলার বিষয়টি ইয়ানের কাছে একদম ভালো লাগে না, তাই সে চ্যানকে এবার থ্রেট দিয়ে বলে, পারলে তুই আমার সঙ্গে লড়াই করে দেখা, তোর এসব ফালতু অভিনন্দন জানিয়ে আমার সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নেই। চ্যানের এতে খুবই মন খারাপ হয়। এরপর তারা সবাই মিলে প্র্যাকটিস হলে আসলে কিছুক্ষণ পর সেখানে কোচ এসে সবার উদ্দেশ্যে একটি কথা বলে। সে বলে, তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। 10 মিনিটের মধ্যে আমাদের কলেজ ক্যাম্পাসে অন্য একটি টিম এসে হাজির হবে, যারা তোমাদের সঙ্গে বাস্কেটবল খেলবে, এবং তাদের সঙ্গে তোমরা যদি কম্পিটিশনে জিতে যাও, তাহলে এবার আমাদের স্কুল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। তো দেখা যায় কোচের কথা মতো অন্য স্কুলের বাস্কেটবল টিম এসে ইয়ানদের কলেজে হাজির হয়। এরপর কোচ তাদের সবাইকে সবকিছু বুঝিয়ে দিলে পুরো টিম রেডি হয়ে যায় খেলার জন্য। চ্যানদের টিম নীল জার্সি পরে মাঠে নামে, আর তাদের প্রতিপক্ষ টিমের ছিল লাল জার্সি। এবার খেলা শুরু হলে কিছুক্ষণের মধ্যে প্রতিপক্ষ দল 1 পয়েন্ট করে ফেলে। এভাবে দুই দলের ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে শুরুতে চ্যানদের দল খুব একটা ভালো করতে পারছিল না, তাই কোচ তখন তাদেরকে বিভিন্নভাবে ডিরেকশন দিতে থাকে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। চ্যানদের টিম বারবার একটার পরে একটা ভুল করতে থাকে, ফলে তাদের দলের প্রত্যেকটি প্লেয়ারই একদম পিছিয়ে যায়। তবে কোচ তাদের মনোবল স্থির করার জন্য খেলার মধ্যে প্লেয়ারদের সাথে বিভিন্ন টিপসও শেয়ার করতে থাকে, যাতে তারা খেলার জন্য আলাদা রকম একটা স্পিড পায়।
এইভাবে দুটি দলের একটি দল 41 এবং আরেক দলের পয়েন্ট হয় 30। চ্যানদের টিম আপ্রাণ চেষ্টা করে তাদের প্রতিপক্ষ দলকে বিট করার জন্য। তবে খেলার শেষ পর্যায়ে দেখা যায় প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার হঠাৎ করে এসে চ্যানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা ছিল বাস্কেটবল রুলসের পুরোপুরি বিপরীত। আর এটা দেখে ইয়ান ভীষণ রেগে যায়। সে এসে ওই প্লেয়ারকে ইচ্ছে মতো বকা দিতে থাকে, কারণ কেন সে তাদের প্লেয়ারকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলল, এটা কি কোনো রুলসের মধ্যে পড়ে? আর ইয়ানের এই প্রতিবাদ করাতে বাকি টিম মেম্বাররা অনেক খুশি হয়। তবে মূলত ইয়ান এটা করেছে তাদের টিমের স্বার্থে। তার টিমের একজনের কোনো ক্ষতি হলে তাদের খেলাটা নষ্ট হয়ে যাবে। যেহেতু তারা একটি টিম, সেহেতু সবাই এক হয়ে থাকতে হবে। এখানে পার্সোনাল কোনো পছন্দ অপছন্দ প্রাধান্য পায় না। তাছাড়া এই ঘটনার পর কোচ সবাইকে ডেকে এক হয়ে তাদেরকে খেলার দিকে এগিয়ে যেতে বলে। আর তাদের এক হয়ে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সে বারবার সবাইকে মনে করিয়ে দেয়। সবাই কোচের কথা শুনে আবারও খেলার জন্য প্রস্তুতি নেয়। এবার খেলা শুরু হলে দেখা যায় যে চ্যানদের টিম এবার খুবই ভালো খেলছিল। তাদের প্রত্যেকটি হিটই সফল হচ্ছিল। এটা দেখে চ্যানের স্কুলের সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর কিছুক্ষণের ভেতরে দেখা যায় অপর টিম আবারও একই কাজ করে, অর্থাৎ চ্যানকে আবারও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কারণ চ্যান খুবই ভালো পারফর্ম করছিল। তবে চ্যান এবার তার বুকে বেশ জোরে আঘাত পায়। এতক্ষণে স্কোর বোর্ডে দুই দলের স্কোর দেখা যায় 64/52, অর্থাৎ প্রতিপক্ষ দল এবারও চ্যানদের দলের থেকে এগিয়ে আছে। এরপর একদম শেষ হিটে চ্যান আবারও নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে যায়। তবে এটাতে বোঝা যাচ্ছিল যে প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেন ইচ্ছে করে চ্যানকে ফেলে দিচ্ছে। সে চাইলে তার পাটা সরিয়ে নিতে পারত, তাহলে চ্যানের এত জোরে আঘাত লাগতো না। এটা বুঝতে পেরে ইয়ান এবার আরো অনেক বেশি রেগে যায়। সে সাথে সাথে এসে প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেনকে টেনে এনে বকাবকি করতে থাকে। আর তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়ান রাগ করে ক্যাপ্টেনের গায়ে হাত তুলে ফেলে। এতে দুই পক্ষের ভেতর বেশ বড়সড় একটা ঝামেলা শুরু হয়। ইয়ান আসলে সবকিছু মেনে নিতে পারলেও তার টিমের কোনো ক্ষতি সে মানতে পারবে না। খেলায় হার জিত থাকবে, সেটা রুলস অনুযায়ী, কিন্তু কেউ রুলস ভঙ্গ করে তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা তো সে কোনোভাবেই মানতে পারবে না। তো এবার মারামারি শেষ করার পর চ্যানদের স্কুলের প্রিন্সিপাল সবাইকে ডেকে পাঠায়। তখন দেখা যায় সবাই আহত হওয়ার অ্যাক্টিং করছে, কারণ তারা সবাই শাস্তির ভয় পাচ্ছিল। তাই তারা সবাই হাত পায়ে ব্যান্ডেজ লাগিয়ে এসে প্রিন্সিপালকে বলে, ওরাই আমাদেরকে আগে হিট করেছে, সে সময় আমরা নিজেদেরকে বাঁচাতে গিয়ে ওদেরকে মেরেছি। কিন্তু তারা যে এখানে অভিনয় করছে সেটা প্রিন্সিপাল হাতে নাতে ধরে ফেলে। প্রিন্সিপাল বুঝতে পারে সবাই অ্যাক্টিং করছে, তাই প্রিন্সিপাল সবাইকে বকা দেয়। শুধু তাই নয়, কিমকেও তার টিমকে নিয়ে ওয়ার্নিং দিয়ে যায়, যাতে করে তারা পরবর্তীতে এমন ভুল না করে। কারণ বাইরের স্কুলের টিম তাদের স্কুলে খেলতে এসেছিল, আর সেখানে এমন কিছু হওয়া মোটেও শোভা পায় না। এতে তাদের স্কুলের বদনাম হয়েছে। এবার কিছুক্ষণ পর ক্লাসে ইয়ান যখন এসে পড়ছিল, তখন চ্যান তার কাছে একটি কোল্ড ড্রিঙ্কস এবং একটি জুসের ক্যান এনে রাখে। এটা দেখে ইয়ান তখন তাকে বলে, আমি এসব খাই না। তবে চ্যান খুব সুন্দরভাবে উত্তর দেয়। সে বলে, কোল্ড ড্রিঙ্কসটা তোমার জন্য না, শুধুমাত্র জুসটা তোমার জন্য। আমি জানি তুমি ভালো স্টুডেন্টের পাশাপাশি ভালো একজন বাস্কেটবল চ্যাম্পিয়ন, তাই তোমাকে তোমার হেলথ নিয়েও সবসময় ভাবতে হয়। আর তুমি আমাকে তোমার শত্রু ভাবলেও আমি কিন্তু তোমাকে বন্ধুই ভাবি। এখন তোমার এতে খারাপ লাগলে আমার কিছুই করার নেই। তাছাড়া তুমি আমার জন্য প্রতিপক্ষ টিমের সাথে মারামারি করেছো, তার জন্য আমি তোমাকে এভাবে ধন্যবাদ জানাতেই পারি, তাই তোমাকে জুসটি খেতে দিলাম। তো চ্যানের এমন কথা শুনে ইয়ানো আর এখানে না করতে পারে না, সে জুসটি খেতে শুরু করে। এমন সময় সেখানে 2-3 জন বান্ধবী এসে ইয়ানকে বলে তাদের একটা প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে, ইয়ান কি তাদেরকে বিষয়টি সলভ করে দিতে পারবে? ইয়ান তখন তাদেরকে বোর্ডে গিয়ে বোঝালে চ্যানো চুপি চুপি পেছনে গিয়ে বসে, আর তাদের এই প্রশ্নটা নিজেও সলভ করে নেয়। এভাবে তাদের পড়াশোনার প্র্যাকটিসও বেশ ভালোই চলছিল। ইয়ানো এখন চ্যানকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চ্যানকে মাঝে মাঝে পড়ালেখা বুঝিয়ে দেয়। তো এমন সময় হঠাৎ করে সেখানে ডজ এসে তাদেরকে বলে, তোরা দ্রুত বাহিরে আয়, একটা ঘটনা ঘটে গিয়েছে। এরপর তারা মোবাইলে একজনের বাস্কেটবলের ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওই প্লেয়ার তাদের স্কুলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিল। সে অসুস্থ বলে বেশ কিছুদিন স্কুল থেকে ছুটি নিয়েছে, কিন্তু সে আসলে সবাইকে মিথ্যে বলেছে। সে মূলত অসুস্থতার কথা বলে অন্য টিমে জয়েন করেছে, শুধুমাত্র ওই টিমটিকে জিতে দিতে পারলে সে কিছু টাকা পাবে এজন্য। এছাড়া তার কাছে আর কিছুই করার ছিল না। সেও বাস্কেটবল খেলার পাশাপাশি খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, আর তার পড়াশোনার খরচ চালাতে হলে টাকার প্রয়োজন ছিল, তাই এই টাকাগুলো সে এভাবে ম্যানেজ করছে। তো ইয়ানদের সম্পূর্ণ টিম সেখানে গিয়ে ওই ক্যাপ্টেনকে ইচ্ছে মতো গালাগাল দিতে থাকে এবং বলতে থাকে যে সে তার স্বার্থের জন্য তাদের টিমকে ধোঁকা দিয়েছে।
তাদের টিম ছেড়ে কিনা সে অন্য টিমে জয়েন হয়েছে। লিয়ান তখন তাদের সবাইকে বুঝিয়ে বলে। সে বলে যে 10 বছর পর আমাদের টিমের কোনো অস্তিত্বই থাকবে না, কারণ আমাদের স্কুলের বাস্কেটবল টিমের আমি কোনো উন্নতিই দেখছি না। আমাদের যে কোচ রয়েছে সেও আমাদেরকে ভালোভাবে শেখাতে পারে না। কিন্তু লিয়ানের এমন কথা শুনে সবাই ভীষণ রেগে যায়, কারণ কোচকে তারা সবাই ভয় পেলেও অনেক ভালোবাসত এবং তাকে অনেক সম্মান করত। তাই তারা কোচ সম্পর্কে কোনো ধরনের উল্টোপাল্টা কথা শুনতে চাইছিল না। কিন্তু লিয়ান তখন তাদেরকে বলে, আমি বলছি না যে কোচ খারাপ, কোচ তার কাজে অনেক প্রফেশনাল, কিন্তু তার একটি হাত ভাঙা, তাই আমার মনে হয় না তার দ্বারা আমরা বেশি দূর এগোতে পারবো। আমি চাই আমার বাস্কেটবল ক্যারিয়ারকে অনেক বড় করে তুলতে, যেটা স্কুলের বাস্কেটবল টিমে থাকলে কখনোই সম্ভব নয়। তাই তোমাদের টিম ছাড়তে আমি বাধ্য হয়েছি। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসলেও আমার ক্যারিয়ারকেও আমি অনেক ভালোবাসি, তার জন্য তোমাদের টিমটিকে ছেড়েছি। নয়তো আমি হয়তো জীবনে কখনো ভালো কিছু করতে পারবো না। তোমরা আমাকে ভুল বোঝো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু লিয়ানের এসব কথা শুনে সবাই লিয়ানের উপর ভীষণ রেগে যায়, কারণ নিজের স্বার্থের জন্য সে কিভাবে তাদের এত বছর পুরনো টিমকে ছেড়ে আসতে পারল। সেই সাথে যে কোচের কাছে সে এতগুলো দিন ধরে খেলা শিখেছে, সেই কোচ সম্পর্কেও সে এই ধরনের কথা কিভাবে বলতে পারল। সবাই তখন রাগ করে সেখান থেকে চলে যায়, আর লিয়ান সেখানে বসে একা একা কাঁদতে থাকে। আর ক্যাপ্টেন লিয়ান যেহেতু টিম থেকে চলে এসেছিল, তাই মূলত লিয়ানের পরিবর্তে চ্যানকে টিমে নেওয়া হয়েছিল। আর এই বিষয়টি লিয়ান চ্যানের কাছে এসে বলে যে সে চলে এসেছে বলে চ্যান টিমে চান্স পেয়েছে। কিন্তু চ্যান তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমার লজ্জা হচ্ছে যে আমি তোমার জায়গাতে চান্স পেয়েছি, তবে আমি সবসময় এটা চাইব, আমি যেন কখনো তোমার মতো অকৃতজ্ঞ না হয়ে যাই। তুমি খুবই স্বার্থপর একজন মানুষ। এভাবেই লিয়ান সকলের কাছে একজন অকৃতজ্ঞ মানুষ হিসেবেই রয়ে যায়। এদিকে বিষয়টি কোচ কিনের কানে গিয়েও পৌঁছায়। সেও জানতে পারে যে লিয়ান কিভাবে তাদের টিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর কোচ কিন এসব জানতে পেরে খুবই কষ্ট পায় যে তার জন্য একজন প্লেয়ার টিম ছেড়ে চলে গিয়েছে। সে তখন রাগী এবং ক্ষোভে তার হাতে যতগুলো প্লাস্টার ছিল সেগুলো এক এক করে খুলে ফেলতে শুরু করে, কারণ তার স্টুডেন্টের মনে তার প্রতি এতটা ঘৃণা সে মেনে নিতে পারছিল না। এসব কথা ভাবতে ভাবতে কোচ প্র্যাকটিস হলে কান্নায় ভেঙে পড়ে। এদিকে প্রিন্সিপালও তাকে অনেক কথা শুনিয়েছে। সে তাকে বলেছে, তুমি এতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট করো না, তাদের জীবন নিয়ে খেলার তোমার কোনো অধিকার নেই, এখন ওদেরকে ছেড়ে দাও। অন্য কোচের কাছে গিয়ে ওরা অনেক ভালোভাবে খেলে ওদের লাইফটাকে সেট করতে পারবে। ভাঙা হাত নিয়ে তুমি কেন কোচের দায়িত্ব পালন করতে চাইছো? তো এইসব ভাবতে ভাবতে কোচ যখন সেখানে কাঁদছিল, ঠিক তখনই সেখানে তার টিমের সবাই চলে আসে। আর তাকে এতটা কষ্ট পেতে দেখে তারাও অনেক কষ্ট পায়। এরপর তারা সেখানে কোনো ডিরেকশন ছাড়াই নিজেরাই প্র্যাকটিস করতে থাকে, যাতে করে তারা নিজেদেরকে অনেক বেশি ইমপ্রুভ করে কোচকে খুশি করতে পারে এবং প্রমাণ করতে পারে তাদের কোচ আসলে অযোগ্য নয়। তবে এরপর দেখতে দেখতে প্রায় 5 দিন সময় পার হয়ে যায়। আর এই 5 দিন যাবৎ কোচ তাদেরকে আর প্র্যাকটিস করাতে আসে না। এতে সবাই অনেক আপসেট হয়ে যায়, আর তারা কোচকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমনকি তারা রাতে ঘুমোতেও পারছিল না। এবার রাতের বেলা তারা সবাই মিলে একসাথে আলোচনা করে। কোচ আসলে 5 দিন যাবৎ অনেক অসুস্থ, তাই সে মূলত প্র্যাকটিস করাতে আসতে পারছে না। তাই সবাই মিলে এখানে সিদ্ধান্ত নেয় যে অন্তত একবার হলেও তাদের সবার কোচকে দেখে আসা উচিত। সবাই তখন কোচকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে। আর পরের দিন সকালবেলা পুরো টিম গিয়ে কোচের বাড়িতে হাজির হয়। এদিকে কোচ তার ভাইয়ের সঙ্গে ক্যারাম খেলতে ব্যস্ত ছিল, কারণ সে ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসে। আর এভাবে সে তার সময়গুলো কাটায়, যাতে করে সে তার টিমের কথা ভুলে থাকতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় যে চ্যানরা পুরো টিম নিয়ে তার সঙ্গে দেখা করতে চলে এসেছে এবং তাকে ইমপ্রেস করার জন্য তারা প্রত্যেকেই কিছু না কিছু উপহার নিয়ে এসেছে। কিন্তু কোচ এখানে তাদের সাথে খুবই বাজে আচরণ করে তাদেরকে তাড়িয়ে দিতে চাইছিল। সে এখানে তাদেরকে ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে, কারণ লিয়ানের মতো তারাও হয়তো একদিন তাকে ঘৃণা করবে এবং তাকে ধোঁকা দিয়ে হয়তো তার কাছ থেকে দূরে সরে যাবে, বা তাদের মনেও হয়তো টিমকে নিয়ে সংশয় আছে। তাছাড়া সে অযথা কারো জীবনই নষ্ট করতে চায় না। সে চায় তারা যেন এখন থেকে ভালো একটা কোচের মাধ্যমে বাস্কেটবল প্র্যাকটিস করে এবং নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। কোচ তাদের সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আর কখনোই তোমাদের কাছে ফিরে যাব না। আমি চাই তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, আমি কারো জীবন নষ্ট করতে চাই না। সবাই তখন কোচকে কনভিন্স করার চেষ্টা করে। তারা বুঝতে পারছে যে লিয়ানের জন্য কোচ অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সবাই এক হয় না। লিয়ান তাকে ধোঁকা দিলেও তারা কেউ তাকে ধোঁকা দেবে না। কিন্তু তারা তাদের কোচকে অনেক ভালোবাসে, আর কিছু করতে না পারলেও তারা সবসময় কোচের পাশেই থাকবে। সবাই তখন কোচকে বলে,
যদি আমাদের প্র্যাকটিস করতেই হয় আমরা আপনার কাছে করব, আর নতুন কোচ আসলে আমরা খেলবই না। আপনি কি ভুলে গিয়েছেন আপনার মাধ্যমে কত কত প্লেয়ার আন্তর্জাতিক টিমে গিয়েছে? এখন না হয় আপনার হাতে সমস্যা, কিন্তু আপনার মনোবল তো অনেক দৃঢ়, যেটা আমরা কোনো কোচের কাছ থেকেই পাবো না। তাই নিজেকে আপনি এভাবে অপরাধী ভাববেন না। আপনি শুধু আমাদের পাশে থাকুন। আপনি থাকলে আমরা সবাই নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। তো এভাবে সবাই মিলে কোচকে জোরাজোরি করার পর এক পর্যায়ে কোচ ফিরে গিয়ে সবাইকে প্র্যাকটিস করানোর জন্য রাজি হয়ে যায়। এমনকি তার টিমের প্রত্যেকটি প্লেয়ারই তার প্রতি সম্মান এবং ভালোবাসা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এবার পরের দিন সবাই যখন প্র্যাকটিস হলে এসে প্র্যাকটিস করছিল, ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল আসে। আর সে কোচের সঙ্গে তার খারাপ আচরণের জন্য তার কাছে মন থেকে ক্ষমা চায়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। আর সে রাগের মাথায় সেদিন কোচকে এত কিছু বলে ফেলেছিল। তো প্রিন্সিপাল এখানে কোচকে বলে, আপনি অনেক বছর ধরে আমাদের স্কুলে একজন দক্ষ কোচ হিসেবে সবাইকে একত্রিত করে রেখেছেন, সবাইকে নিয়ম শৃঙ্খলা শিখিয়েছেন, অনেকেই আপনার মাধ্যমে নিজেদের কেরিয়ার গড়েছে। অথচ আমি রাগের মাথায় আপনাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। আপনার মতো এত ভালো একজন কোচ পেয়ে আমি মূল্যায়ন করতে পারিনি। এখন প্রিন্সিপালের মুখে এমন প্রশংসা শুনে কোচ অনেক খুশি হয়, আর সে প্রিন্সিপালকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর কোচ এবার সবাইকে খুশি মনে প্র্যাকটিস করাতে থাকে, আর প্রিন্সিপাল সবাইকে প্র্যাকটিসে মনোযোগ দিতে বলে সেখান থেকে চলে যায়। এবার কোচ এখানে সবাইকে জানায় যে এখন থেকে তাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে ইয়ান। ইয়ান তাদের দলটিকে লিড করে এগিয়ে নিয়ে যাবে। একথা শুনে সবাই অনেক খুশি হয়, কারণ ইয়ান আসলেই ট্যালেন্টেড ছিল। চ্যান ইয়ানকে অভিনন্দন জানায়, কারণ চ্যান তো আগে থেকে ইয়ানকে পছন্দ করে, সে তাকে তার বন্ধু মনে করে। তবে ইয়ানও এখন কিন্তু চ্যানকে মনে মনে তার বন্ধুই ভাবে, তাই সেও চ্যানের প্রতি খুব খুশি হয়। এখন মূলত টিমের সবাই চ্যানকে মেনে নিয়েছে, কারণ চ্যান যেমন খেলাতে অনেক বেশি ভালো ছিল, ঠিক তেমনি সে সকলের সাথেই অনেক ভালো আচরণ করত। তো এরপর থেকে তারা প্রতিনিয়ত পুরো দমে প্র্যাকটিস শুরু করে। তারা হলরুম থেকে মাঠে নেমে বিভিন্ন শারীরিক ব্যায়াম করতে থাকে। দৌড়ানো থেকে শুরু করে মাঝরাতে পানিতে নেমে প্র্যাকটিস পর্যন্ত সবকিছু তারা করে। এভাবে তারা সবাই দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে। তবে এতে কারো ভেতরেই যেন কোনো ক্লান্তি অনুভব হয় না। সবাই এখন তাদের টিমকে এগিয়ে নিয়ে যেতে চায়। এরপর তারা নিজেদের টিমের মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে কম্পিটিশন করে খেলা প্র্যাকটিস করতে থাকে। আর এভাবে ডে বাই ডে তাদের স্কিল অনেক ইমপ্রুভ হতে থাকে। তারা তাদের টিমকে জেতানোর জন্য সমস্ত চেষ্টাই করতে থাকে, কারণ তাদের কোচের প্রাপ্য সম্মান তাকে ফিরিয়ে দিতে হবে। তো দেখতে দেখতেই তাদের টুর্নামেন্টের দিন ঘনিয়ে আসতে থাকে। আর এতদিনে তারা নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করে ফেলেছে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারা সবাই মিলে একটি ট্যুরের আয়োজন করে, যাতে করে তাদের সবার মনটা একটু ফ্রেশ হয়ে যায়। আর মূলত এই ট্যুরটির সবকিছুর ব্যবস্থা করেছিল তাদের কোচ, কারণ ছেলেগুলো এতদিন কঠোর পরিশ্রম করেছে, তাই তাদের একটু আনন্দের প্রয়োজন। এখন কোচের সাথে তার প্রত্যেকটি টিম মেম্বারের সম্পর্ক অনেক বেশি ভালো। সবাই এখন তাকে বন্ধুর মতো দেখে। তো এবার তারা সবাই ট্যুরে আসার পর অনেক উঁচু একটি পাহাড়ের উপর থেকে সূর্যোদয় দেখে। সেই সাথে চ্যান তাদের সবাইকে বলে, এই জায়গাটিতে সূর্যোদয়ের সময় যদি কেউ তার ইচ্ছে প্রকাশ করে, তাহলে সেই ইচ্ছেটি নাকি পূরণ হয়ে যায়। তাই একে একে সবাই সেখানে তাদের মনের ইচ্ছেগুলো প্রকাশ করতে থাকে। আর এই ট্যুরে এসে তারা অনেক আনন্দ করে। এরপর দেখতে দেখতেই তাদের টুর্নামেন্টের দিন চলে আসে। এই টুর্নামেন্টে আবার লিয়ানের টিমটিও রয়েছে, যারা কিনা আগে চ্যানদের টিমের ক্যাপ্টেন ছিল। তাই চ্যান, ইয়ান এবং তাদের সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে তারা যেভাবেই হোক লিয়ানদের টিমকে হারিয়ে দেবে এবং প্রমাণ করে দেবে যে লিয়ান তাদের কোচকে নিয়ে যা ভাবছে সবকিছুই ভুল। এবার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যায়। এখানে প্রত্যেকটি প্লেয়ারই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করছিল। দেখতে দেখতে স্কোরবোর্ডে স্কোর 3/2 এসে দাঁড়ায়, অর্থাৎ এক দল 2 পয়েন্ট করেছে, তো আরেক দল করেছে 3 পয়েন্ট। তো এবার চ্যানদের টিম দেখতে দেখতেই 5 পয়েন্ট করে ফেলে। এটা দেখে সবাই বুঝতে পারছিল যে চ্যানদের টিম পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। চ্যানদের এমন অনবদ্য খেলা দেখে অপোনেন্ট টিমের ক্যাপ্টেনও অবাক হয়ে যায়, কারণ এই টিম কি করে এত ভালো খেলছে, যাদের কোচের একটি হাত ভাঙা। তাছাড়া সে কোনোদিন এই টিমের কারো মাঝে এতটা জোশ দেখেনি যেটা এখন দেখছে। এবার কিছুক্ষণের মধ্যে চ্যানদের টিম তাদের চোখের সামনে দাঁড়িয়ে থেকে রীতিমতো অবাক করা পয়েন্ট করতে থাকে, কিন্তু এটা প্রতিপক্ষ টিম কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই কোচ তাদেরকে বলে, নিজেদের অবস্থানে জোর দাও। কেউ একজন ভালো খেলছে দেখে তাকে নিয়ে অহেতুক ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখতে দেখতে চ্যানদের টিম অনেকটাই এগিয়ে যায়, কারণ তারা খুবই ডেডিকেশন নিয়ে খেলছিল। আসলে এই ম্যাচটি ছিল তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটিতে জিততে পারলে তারা সোজা ফাইনালে চলে যাবে।
আর যদি তাদের টিম ফাইনাল ম্যাচটিও জিতে যেতে পারে তাহলে তারা সোজা আন্তর্জাতিক টিমে চান্স পেয়ে যাবে। তাই তারা সবাই মিলে তাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচটি জেতার জন্য লড়াই করতে থাকে। কিন্তু এর ভেতরে ঘটে যায় আরো একটা দুর্ঘটনা। ভুলবশত একটা ফাউল করার কারণে চ্যানকে খেলা থেকে বসিয়ে দেয়া হয়, অর্থাৎ চ্যানের খেলা এখানেই বন্ধ করে দেয়া হয়। এতে চ্যান খুবই হতাশ হয়ে পড়ে। তখন তাদের কোচ কিন এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত অল্পতেই ভেঙে পড়লে তো হবে না, তাদেরকে এখনো অনেক দূরে এগিয়ে যেতে হবে। এবার খেলার হাফ টাইম হতে হতে দেখা যায় যে তাদের প্রতিপক্ষ টিম বেশ কয়েক পয়েন্ট এগিয়ে যায়। তখন কোচ সবাইকে নতুনভাবে গাইডলাইন দিতে শুরু করে। বিরতির পর চ্যানদের টিম আবারও পুরো দমে খেলতে শুরু করে, আর দেখতে দেখতে আবারও তারা তাদের আগের ফর্মেটে চলে আসে। তাদের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে কোচ ভীষণ খুশি হয়ে যায়। এবার হাফ টাইমে চ্যানও প্রমাণ করে দেয় যে সে আসলে খেলার জন্যই জন্মেছে, আর খেলার জন্য সে সবকিছুই করতে পারে। আর চ্যানদের এত ভালো পারফরমেন্স দেখে তাদের প্রতিপক্ষ টিম ভীষণ রেগে যায়। তারা নিজেদের ভেতরেই রাগারাগি করতে শুরু করে। দুই দলেরই এখন ৭১/৭১ পয়েন্ট। এর মাঝে চ্যানদের টিম আরো ৩টি পয়েন্ট করে ৭৩-এ পৌঁছে যায়। এভাবেই একের পর এক পয়েন্ট বেড়ে ৭৬/৭১ এসে খেলা জমে ওঠে। কিছুক্ষণের মধ্যে চ্যানদের টিম অনেক বড় ব্যবধানে জিতে যায়। চ্যান আনন্দে এসে খুশিতে তাদের কোচকে জড়িয়ে ধরে। কোচও এখানে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। দেখে মনে হচ্ছিল যেন সে তার তরুণ বয়সে আবারও ফিরে এসেছে। সবাই এখানে কাঁধে কাঁধ মিলিয়ে উল্লাসে মেতে ওঠে। কোচও তার নীরব ভাষাতে প্রমাণ করে দেয় যে সে এখনো তার অকেজো হাত দিয়ে প্লেয়ার তৈরি করতে পারে। এদিকে ম্যাচ শেষ করার পরও তাদের প্র্যাকটিস যেন থামে না। তারা আবারও পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে থাকে। রাতে কোচ তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলের দিকগুলো বোঝাতে থাকে। বল কোন অ্যাঙ্গেলে গেলে কোন পয়েন্টে পড়বে সবকিছু সে বুঝিয়ে দেয়। এভাবে কয়েকটি টিমের সঙ্গে চ্যানদের টিমের খেলা হয়। প্রতিবারই চ্যানরা বেস্ট পারফরমেন্স করে ধীরে ধীরে ফাইনালের দিকে এগিয়ে যায়। আর সমস্ত টিমের মধ্যে তাদের টিমের পজিশন দাঁড়ায় প্রথম স্থানে। তবে তাদের লড়াই এখানেই শেষ নয়। তাদেরকে প্রথম স্থানের অবস্থান ফাইনালেও ধরে রাখতে হবে। কোচ তাদের সবাইকে জানিয়ে দেয় যে ১২ বছরের চ্যাম্পিয়নদের সঙ্গে তাদের ফাইনালে খেলা হবে, অর্থাৎ তারা একটানা ১২ বছর ধরে উইনার হয়ে এসেছে। তাই খেলাটা কিন্তু খুব একটা সহজ হবে না। তাই তারা ফাইনালে খেলার আগে একটি টেস্ট ম্যাচ খেলে নেয়। সেখানে চ্যানের অবস্থান খুব একটা ভালো থাকে না, যেটা দেখে চ্যানের পুরো টিম সহ কোচও অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে কিভাবে তাদেরকে আরো ভালোভাবে ট্রেন আপ করা যায়। এবার বিরতিতে চ্যান সবাইকে মনোযোগ দিয়ে খেলতে বলে। তবে সে লক্ষ্য করে যে ইয়ানের কোনো কিছু হয়েছে। তার খুবই মন খারাপ। চ্যান তখন ইয়ানের কাছে এসে বলে, তুই ক্যাপ্টেন হয়ে এমন আনমনা হয়ে থাকলে কি করে হবে বল? তোর মাধ্যমেই তো টিমের বাকি মেম্বাররা অনুপ্রাণিত হবে। কিন্তু একথা শুনে ইয়ান ভীষণ রেগে যায়, আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়ান বাইরে বেরিয়ে এসে কোচের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছিল, যেটা দূর থেকে চ্যানও দেখতে পায়। এর কিছুক্ষণ পর কোচের অ্যাসিস্ট্যান্ট এসে চ্যানকে বলে, তোমার আজকের ম্যাচটি খেলার দরকার নেই, তুমি শুধুমাত্র আজকে ম্যাচটি দেখবে এবং বিশ্রাম নেবে। এটা শুনে চ্যানের বেশ খারাপ লাগে। এবার কিছুক্ষণ পর খেলা শুরু হলে দেখা যায় চ্যানের টিম মেম্বার একে একে ওদের কাছে শুধু মার খেতে থাকে, আর স্কোর বোর্ডে অপর টিমের নাম্বার দ্রুত গতিতে বেড়ে যেতে থাকে। চ্যানকে ছাড়া তাদের টিম যেন অনেক বেশি পিছিয়ে পড়ে। এভাবে প্রতিপক্ষ টিম জিতে গেলে চ্যানের অনেক মন খারাপ হয়ে যায়। তাছাড়া চ্যান বুঝতে পারে যে তাকে হয়তো ইচ্ছে করে আজকের ম্যাচ থেকে সরানো হয়েছে। আর সে যখন ইয়ানকে কোচের সঙ্গে কথা বলতে দেখেছিল, তখন ইয়ানি হয়তো কোচকে তার ব্যাপারে বলেছে, যাতে করে আজকে তাকে খেলতে দেয়া না হয়। হয়তো ইয়ান তার প্রতি আগের রাগ থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে। এভাবেই চ্যান এবং ইয়ানের সম্পর্কের মধ্যে একটি ফাটল ধরে যায়। তো এবার কোচ কিন যখন একা একা বসেছিল, তখন চ্যান এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এই ম্যাচটি কেন খেলতে দেননি? আপনি দেখলেন আমাদের টিমটি হেরে যাচ্ছে, তবুও আমাকে কেন মাঠে নামতে দিলেন না? কিন্তু কোচ তার কথার কোনো উত্তর দেয় না। অন্যদিকে রাতের আধারে ইয়ান এই শহর ছেড়ে চলে যেতে চায়। সে আর এই টিমের হয়ে খেলতে চায় না। আর এই বিষয়টি যখন চ্যান জানতে পারে, তখন সে দ্রুত ইয়ানের কাছে এসে তাকে মারতে শুরু করে। আর সে তাকে বলে, তুই আমাদের সঙ্গে কেন এমন করলি? তোর প্রতিভা আছে, সেটা তুই ভালো কাজে না লাগিয়ে আমাদের টিমের মান সম্মানটা শেষ করে দিচ্ছিস। আর তুই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? গত ম্যাচটাতে আমাকে কেন বসিয়ে রেখেছিলি? আর এখন যখন আমাদের টিমের পজিশন খারাপ হয়ে এসেছে, তখন সবকিছু থেকে হাত গুটিয়ে পালিয়ে যাচ্ছিস। কিন্তু ইয়ান তখন তাকে উত্তর দেয় যে তাকে তার কেরিয়ার গড়তে হবে। সে আর বাস্কেটবলের পেছনে সময় নষ্ট করতে চায় না। চ্যান তখন তাকে বলে, তোর কেরিয়ার নিয়ে যদি এতই চিন্তা ছিল, তাহলে আমাদের টিমের ক্যাপ্টেন কেন হয়েছিলি? কিন্তু ইয়ান কোনো উত্তর না দেওয়ায় চ্যান রাগ করে চলে যায়।
এবার পরের দিন সকালে সবাই যখন প্র্যাকটিসের জন্য কোচের কাছে আসে, তখন কোচ এখানে চ্যানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি বাস্কেটবল কেন খেলতে চাও? চ্যান উত্তর দেয় যে বাস্কেটবল তার স্বপ্ন, সে ছোটবেলা থেকেই বাস্কেটবলের মাধ্যমে অনেক বড় হতে চায়। এবার কোচ তখন সবাইকে উদ্দেশ্য করে বলে যে ইয়ানের মতো চ্যানও খুব ভালো একজন স্টুডেন্ট, সে এবার পদার্থবিজ্ঞানে অনেক ভালো করেছে, তবুও সে তার লেখাপড়া ছেড়ে দিয়ে বাস্কেটবল খেলার জন্য এই খেলাটাকেই বেছে নিয়েছে। চ্যানের সম্পূর্ণ ফোকাস এখন বাস্কেটবল খেলার দিকে। কোচ তাদেরকে আরো জানায় যে ইয়ান আসলে তার পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনাকে বেছে নিয়েছে। সে সবাইকে এটাও বলে যে কিছুদিন আগে চ্যান তার কাছে এসেছিল, আর সে তাকে বলেছিল যে যার এই খেলার প্রতি ভালোবাসা আছে সে খেলার যোগ্য, আর আমি যেহেতু এই টিম ছেড়ে চলে যাচ্ছি তাই যোগ্য মানুষকে ক্যাপ্টেন্সি দিয়ে যেতে চাই। এসব বলে ইয়ান তখন কোচকে অনুরোধ করে যাতে করে কোচ ইয়ানের জায়গায় চ্যানকে এবার ক্যাপ্টেন বানায়, কারণ চ্যানে এখন ক্যাপ্টেন হওয়ার যোগ্য। একথা শুনে চ্যান অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে তো উল্টো তাকে ভুল বুঝে তার গায়ে হাত তুলেছিল। তো এবার তাদের মতামতের ভিত্তিতে চ্যানকে তাদের টিমের নতুন ক্যাপ্টেন বানানো হয়। কিন্তু ইয়ানের এভাবে চলে যাওয়াতে চ্যান মোটেও খুশি ছিল না, তাই সে সঙ্গে সঙ্গে ইয়ানের সাথে দেখা করতে চলে যায়। চ্যান আজকে ইয়ানকে মন থেকে সরি বলে, কারণ সেদিন সে তাকে ভুল বুঝে তার গায়ে হাত তুলেছিল। আসলে ট্রেনিং করতে গিয়ে চ্যান সেদিন ব্যথা পেয়েছিল, তাই মূলত কোচের সিদ্ধান্তেই তাকে বসিয়ে রাখা হয়েছিল, যেটা চ্যান পরে জানতে পেরেছে। এবার চ্যান এখানে ইয়ানকে অনেক অনুরোধ করে বলে, তোকে আমাদের টিমে অনেক প্রয়োজন, তোর মতো এত ভালো ক্যাপ্টেন আমি হতে পারবো না, তাই দয়া করে আমাদের টিমটাকে ছেড়ে যাস না। আমি জানি লাইফে কেরিয়ারেরও অনেক প্রয়োজন আছে, কিন্তু আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে নিশ্চয়ই আমরা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে কেরিয়ার গড়তে পারবো, তাই দয়া করে তুই আমাদের টিমে আবারও ফিরে চল। কিন্তু ইয়ান তখন তাকে বলে, আমি একজন যোগ্য মানুষকে এই টিমের ক্যাপ্টেন বানিয়েছি, আমি আমার পরিবারকে কথা দিয়েছি যে আমি বাস্কেটবল খেলা একদম ছেড়ে দেব। কিন্তু চ্যান তখন তাকে বলে, আমাদের কাছে এটাই শেষ সুযোগ যেটার মাধ্যমে আমরা কোচকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারবো, তুই এমন একটি সময়ে আমাদেরকে ছেড়ে কিভাবে চলে যাবি? কিন্তু ইয়ান তখন তাকে বলে, তুই আমাকে আর অনুরোধ করিস না, আমি তোর এই কথা আর কখনোই রাখতে পারবো না, কিন্তু আমি জানি পুরো বিষয়টিকে তুই একাই ম্যানেজ করতে পারবি, তোর প্রতি আমার ভরসা আছে, তাই আমি আজ থেকে টিমের পুরো দায়িত্ব তোর হাতে দিয়ে গেলাম। কিন্তু চ্যান আরও অনেকভাবে ইয়ানকে বোঝানোর চেষ্টা করে, তবে ইয়ান তাকে ফিরিয়ে দেয়, আর সে তার কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়। তাই চ্যানেরও আর কিছুই করার থাকে না। যদিও সে ইয়ানের এভাবে চলে যাওয়াতে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তারপরও সে নিজের মনকে বুঝ দিতে থাকে যে যেভাবেই হোক তাদের কোচের সম্মান তাকেই ফিরিয়ে আনতে হবে, ফাইনাল জিতে তাদেরকে আন্তর্জাতিক টুর্নামেন্টে যেতে হবে। এবার পরের দিন পুরো টিম মিলে ফাইনাল ম্যাচের উদ্দেশ্যে এয়ারপোর্টে আসে, কারণ আজকের ম্যাচটি দেশের বাইরে অনুষ্ঠিত হবে। তবে এমন সময় দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে ইয়ান এসে হাজির হয়। সে বলে, অনেক চেষ্টা করেছি, তারপরও আমি পারলাম না তোদের কাছ থেকে দূরে থাকতে। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি যে আমার লাইফে যা কিছুই হয়ে যাক আমি কখনোই আমার টিমের হাত ছাড়ব না। সবাই এতে যেন উল্লাসে ফেটে পড়ে, কারণ ইয়ানকে আসলে তারা সবাই ভালোবাসে। তো এরপর মাঠে পৌঁছে গেলে কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যায়, আর আজকের এই ম্যাচটি সারা দেশে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানো হচ্ছিল। এবার দেখা যায় চ্যানদের টিমের প্রতিপক্ষ টিম ছিল হাড মিডল হাই স্কুল। এই দুটি টিমের মধ্যে এখন ম্যাচ শুরু হতে চলেছে, আর এই ম্যাচটি হতে চলেছে ইতিহাসের সবচাইতে বড় খেলা। তাই সবাই খুবই এক্সাইটেড ছিল, কারণ হাড মিডল হাই স্কুল এর আগে 12 বার চ্যাম্পিয়ন হয়েছে, তাই এই টিমকে হারানো ছিল অসম্ভব ব্যাপার। তো এবার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয় চ্যানের ক্যাপ্টেন্সির নেতৃত্ব দিয়ে। দেশের সব প্রান্ত থেকে সবাই এই বাস্কেটবল খেলাটি দেখছিল, এমনকি বিভিন্ন স্কুল মাঠের বড় পর্দায় ম্যাচটি দেখানো হচ্ছিল। খেলার শুরু থেকেই দেখা যায় চ্যান খুবই দুর্দান্ত পারফরমেন্স করছিল, কারণ সে যেভাবেই হোক আজকে তাদের টিমটিকে জেতাতে চায়। এদিকে দেখতে দেখতে স্কোরবোর্ডে স্কোর এসে দাঁড়ায় 91/90 পয়েন্টে। তবে এরই ভিতর চ্যানদের ছাড়িয়ে অপর টিম 92 পয়েন্ট করে ফেলে। সেই সাথে খেলার টাইমও শেষ হয়ে যায়। যখন স্কোরবোর্ডের দিকে তাকানো হয় তখন দেখা যায় আর মাত্র 7 সেকেন্ড বাকি আছে, আর এই 7 সেকেন্ডেই তাদেরকে প্রতিপক্ষ দলের চাইতে বেশি পয়েন্ট করতে হবে। খেলার পরিস্থিতি এমন একটা স্থানে এসে দাঁড়িয়েছে যে সমস্ত স্কুল কলেজ দেশবাসী সবাই চ্যানদের দিকেই তাকিয়েছিল, এবং সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল কি হবে সেটা জানার জন্য। তবে সবার আশাকে নিরাশা না করে চ্যানের টিম খেলা শুরু করে, আর ওই 7 সেকেন্ডের মধ্যেই একটা বল বাস্কেটে মারতেই তাদের পয়েন্ট উঠে যায় 91 থেকে 93 পয়েন্টে। ফলে এই ঐতিহাসিক ম্যাচটিও তারা দুর্দান্তভাবে জিতে যায়। সঙ্গে সঙ্গে চারিপাশে আনন্দ উল্লাসে চিৎকারের শব্দ ভেসে আসে।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোচ অনেক ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো টিমের সবাই বেশ ইমোশনাল হয়ে যায়, কারণ তারা তাদের চেষ্টাকে সফলতায় রূপ দিতে পেরেছে। তারা এক নতুন ইতিহাস গড়েছে। তাদের আন্তর্জাতিক টিমে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এবার চ্যান্দের টিম চ্যাম্পিয়নের ট্রফি হাতে পেয়ে কোচের হাতে তুলে দেয়। কোচ মুহূর্তের মধ্যেই সবার উপরে ঢলে পড়ে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় কোচ সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে তোমরা কি ভেবেছিলে আমি এত সহজে হেরে যাব? তোমাদের এই উচ্ছ্বাস আনন্দ শক্তি আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। এভাবে তারা আনন্দ উল্লাসের মাধ্যমে আবারও যেন নিজেদেরকে নতুন করে খুঁজে পায়। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।